নমস্কার, আমি মৌ। প্রথমেই বলি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অনেকগুলো দিন আমার শারীরিক অসুস্থতার কারণে আপনাদের কাছে আমি গল্প পাঠ নিয়ে উপস্থিত হতে পারিনি। তার জন্য সত্যিই আমি দুঃখিত এবং লজ্জিত। তবুও আমি জানি আমার শ্রোতা বন্ধুরা সব সময় আমার পাশেই থাকবেন। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি খুব মজার মন ভালো করা গল্প, ভুতুড়ে বেড়াল। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি খুব মজার মন ভালো করা গল্প, ভুতুড়ে বেড়াল। আমার ভাগ্নে ডন যেমন বিচ্ছু তেমনই খেয়ালি ছেলে। তার কীর্তিকলাপ নিয়ে এ যাবৎ অনেক গল্প বলেছি, কিন্তু এবার যে গল্পটা বলছি সেটা ভারী অদ্ভুত আর রহস্যময়। এ যাবৎ আমি নিজেই এই ঘটনার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারিনি। একটা ব্যাখ্যা অবশ্য করেছিলাম, কিন্তু সেটা নেহাত মন গড়া। আষাঢ় মাস, সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক পশলা বৃষ্টির পর বিকেলে মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়েছে, কিন্তু আমাদের এই মফস্বল শহরের রাস্তার অবস্থা হয়ে গেছে শোচনীয়। খানাখন্দে জল জমেছে, তোবড়ানো পিচের সঙ্গে কাদা আর পাথরকুচি এমনভাবেই মিলেমিশে গেছে যে পা ফেললেই আছাড় খাওয়ার সম্ভাবনা। তার উপর নানা রকম যানবাহনের উৎপাত তো আছেই। আচমকা রাস্তার নোংরা জল পিচকিরির মতো ছিটকে এসে জামা কাপড় বিচ্ছিরি করে ফেলবে। এই অবস্থায় রোজকার মতো বেড়াতে বেরোনোর ইচ্ছে চেপে রাখতেই হলো। বরং তার চেয়ে চুপচাপ বসে গোয়েন্দা উপন্যাস পড়াই ভালো। র‍্যাক থেকে তাই কাঠমান্ডুতে কাটা মুন্ডু নামে একখানা বই টেনে নিলুম। সবে বইটার পাতা খুলেছি, হঠাৎ পিঠের দিকে জোরালো চিমটি খেয়ে করে উঠলুম। তারপর খাপ্পা হয়ে ঘুরে দেখি শ্রীমান ডন নির্বিকার মুখে দাঁড়িয়ে আছে। রেগে মেগে বললুম, থাপ্পড় খাবি বলে দিচ্ছি, কিন্তু তোকে বলেছি না কিছু বলার থাকলে সামনে এসে বলবি, এমনি করে পেছন থেকে কখনো চিমটি কাটবি নে। ডন আমার হুমকি গ্রাহ্যই করল না, তেমনি নির্বিকার মুখে বলল, রথের মেলা দেখতে যাব। যাবি তো যা, আমাকে চিমটি কাটছিস কেন? তুমি আমাকে নিয়ে যাবে। কালই তো নিয়ে গিয়েছিলুম, রোজ রোজ মেলায় গিয়ে নতুন আর কি দেখবি? একটা বেড়াল কিনবো বলে ডন আমার হাতের বইটা চেপে ধরল। বুঝলুম এবার কাঠমান্ডুতে কাটামুন্ডুর আর রক্ষে নেই, তাই মুখে হাসি ফুটিয়ে বললুম, কালই তো তোকে একটা রথ আর একটা বাঘ কিনে দিয়েছি। ছ্যা 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 ছ্যা, বাঘের পাশে বেড়াল রাখবি তুই? ডন হাসল না, বই থেকে হাত সরালো না, নির্বিকার মুখে বলল, ভোঁদা বলল বেড়াল বাঘের মাসি, মাসিকে না দেখতে পেলে বাঘ রেগে যাবে। মামা তুমি শিগগির ওঠো, দেরি করলে কি হবে জানো তো? বইটা আরও জোরে সে আঁকড়ে ধরল। অগত্যা আমাকে উঠে পড়তে হলো। বললুম, ঠিক আছে ঠিক আছে, চল যাচ্ছি। এবার লক্ষ্মী ছেলের মতো বই থেকে হাত সরিয়ে নে। বেড়ালটার দাম 10 টাকা মামা, মা দিয়েছে 3 টাকা, দিদি দিয়েছে 2 টাকা। আমাকে বাকি 5 টাকা দিতে হবে, কিন্তু 10 টাকা দাম কে বলল তোকে? আমি এক্ষুনি রথের মেলা থেকেই আসছি। বলিস কি রে, এই জল কাদায় তুই গেলি কি করে? তোর জুতোয় তো একটুও কাদা দেখছি নে। ভোঁদাদের আমবাগান দিয়ে, বুড়ো শিবের মন্দির তলা দিয়ে, তারপর বুঝেছি বুঝেছি, এবার বইটা ছাড়। আগে তুমি 5 টাকা দাও। টেবিলের ড্রয়ার খুলে একটা 5 টাকার নোট ওর হাতে দিলুম। তখন ডন বই থেকে হাত সরিয়ে নিল। তারপর হঠাৎ ফিক করে হেসে বলল, তুমি কিন্তু আমার সঙ্গে যাবে মামা। কেন? যেমন একা গিয়েছিলি তেমনি একা চলে যা, বেড়াল কিনে নিয়ে আয়। ডন চোখ বড় করে বলল, মেলা থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে না? বুড়ো শিবের মন্দিরের কাছে জটা বাবা থাকে। তারপর জানো তো মামা, ভোঁদাদের আমবাগানে স্কন্ধ কাটা থাকে।
স্কন্ধ কাটা বাগান পাহারা দেয়, নইলে সব আম চুরি হয়ে যেত, ভোঁদা বলছিল। আর জানো মামা, কথা বাড়াতে না দিয়ে বললুম, চল বেরুনো যাক। আসলে এমন সুন্দর রোদ্দুরে ঝলমল করা বিকেলটা ঘরে বসে বই পড়ার চেয়ে বাইরে কাটানোর সুযোগ ডনই তো এনে দিয়েছে। তা সে চিমটি কেটেই হোক বা 5 টাকা নিয়েই হোক, তাই শেষ পর্যন্ত ডনের প্রতি খুশিই হয়েছিলুম। বাড়ির পেছনের দরজা দিয়ে বেরুলে একটা ঘাসে ঢাকা পোড়ো জমি, তারপর ভোঁদাদের সেই আমবাগান। বাগানের পাশ দিয়ে পায়ে চলা পথটায় একটু আধটু জল কাদা আছে, তবে কিনারার ঘন ঘাসে পা ফেলে সাবধানে হাঁটলে জল কাদা এড়ানোই যায়। ডনের বুদ্ধির প্রশংসা করা উচিত। এভাবে একটু ঘুরপথে গেলে মেলার দূরত্ব অবশ্য বেড়ে যায়, তা যাক। বৃষ্টি ধোয়া সবুজ গাছপালা, পাখির ডাক, রং বেরঙের প্রজাপতির খুশি খুশি নাচানাচি দেখতে দেখতে রথের মেলায় যাওয়ার চেয়ে কাঠমান্ডুতে কাটা মুন্ডু বেজায় বিচ্ছিরি ব্যাপার। বুড়ো শিবের মন্দিরের দিকটায় জলকাদার বালাই নেই। বাঁধানো চত্বরের পর খেলার মাঠ, সেই মাঠের একধারেই মেলা বসেছে। ভিজে ছপছপে ঘাসের ওপর প্রতিদিনের মতো ছেলেরা ফুটবল খেলছে দেখে থমকে দাঁড়িয়ে গিয়েছিলুম। ডন তাড়া দিয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে মামা, এখন কি খেলা দেখার সময়? বললুম, না রে, যদি ওদের বলটা এসে গায়ে পড়ে প্যান্ট শার্ট নোংরা হয়ে যাবে যে। ভ্যাট, তুমি কিছুই জানো না। এবার আমরা ঝিলের ধারে ওই জঙ্গলের ভেতর দিয়ে যাব। ডন আমার হাত ধরে টানল। উৎসাহে হাঁটতে হাঁটতে সে বলল, রামু ধোপা ঝিলের জলে কাপড় কাচে জানো তো মামা? জানি বই কি। রামু আর তার গাধাটা হেঁটে হেঁটে কেমন সুন্দর রাস্তা করেছে দেখবে চলো। তুই সেই রাস্তায় গিয়েছিলি বুঝি? হ্যাঁ, নইলে আমাকে মাঠে দেখতে পেলেই ভোঁদা জোর করে গোলকিপার করতো যে। ঝোপ জঙ্গলের ভেতর ঢুকে লক্ষ্য করলুম রামু ধোপা বিকেলে এই চমৎকার রোদ্দুরটা পেয়ে কাঁচা কাপড়গুলো শুকিয়ে নিচ্ছে। তার গাধাটা ঝিলের ধারে মনের আনন্দে ঘাস খাচ্ছে। যাই হোক, জলকাদা বাঁচিয়ে অবশেষে মেলার ভিড়ে পৌঁছলুম। ডন আমাকে একটা দোকানের সামনে নিয়ে গেল। দোকানটা আসলে তেরপল ঢাকা ছোট্ট একটা তাঁবু, ভেতরে নানা রকম জন্তুর পুতুল। না, পুতুল বলা হয়তো ঠিক হচ্ছে না, কারণ খুদে জন্তুগুলো দেখতে অবিকল আসল জন্তুর মতো। খরগোশ, কাঠবেড়ালি, কয়েক রকম পাখি, গিরগিটি, ফনাতলা সাপ, ব্যাঙ, কুকুরছানা, এইসব। সেগুলোর মধ্যে একটা কালো বেড়াল জলজলে চোখে তাকিয়ে আছে। দেখার মতো গোঁফও আছে, একেবারে আসল বেড়ালের মতো। মাথার সন্ন্যাসীদের মতো চূড়ো করে বাঁধা চুল, মুখে একরাশ গোঁফদাড়ি। তেমনি কুচকুচে কালো একটা লোক এই দোকানের মালিক। ডনকে দেখেই সে হাসল। তাহলে বেড়ালটা দেখছি তোমার খুব পছন্দ হয়েছে খোকা বাবু। হ্যাঁ, কিন্তু 10 টাকার কমে যে বেচবো না। ডন বুক পকেট থেকে টাকাগুলো বের করে তাকে দিতেই যাচ্ছিল। আমি বললুম, কই, আগে বেড়ালটা দেখি। সন্ন্যাসী চেহারার দোকানদার বলল, খোকাবাবু আপনাকে সঙ্গে এনেছে বুঝি? ভালো ভালো ভালো, আমি কাকেও ঠকাইনে বাবু। এ বেড়াল যেমন তেমন বেড়াল নয়, জ্যান্ত বললেও ভুল হয় না। হ্যাঁ, বলে সে কালো বেড়ালটা আমাকে দিল। সত্যি বলতে কি, ওটা হাতে নেওয়া মাত্র মনে হলো যেন আসল জ্যান্ত বেড়াল। তেমনি নরম তুলতুলে শরীর, লেজটাও নড়ছে। চমৎকার বানিয়েছে তো। ততক্ষণে ডন 10টা টাকা দোকানদারকে দিয়ে ফেলেছে। একটু দরাদরি করার সুযোগ পেলুম না। দোকানদার একগাল হেসে টাকাগুলো কপালে ঠেকিয়ে ফতুয়ার ভেতর ভরল। তারপর বলল, মাত্র 10 টাকায় বেচে লোকসানি হলো বাবু, কিন্তু কি আর করা যাবে, কালো বেড়াল অলক্ষণে বলে কেউ কিনতে চায় না। এই খোকা বাবুর যেমন চোখ আছে তেমনি সাহসও আছে বটে, তাই 10 টাকায় বেচতে চেয়েছিলুম।
তবে খোকা বাবুকে বলছি, আপনাকেও বলছি, বেড়ালটা একটু চোখে চোখে রাখবেন। জিজ্ঞেস করলুম, কেন বলো তো? দোকানদার চাপা গলায় বলল, মন তোর পড়া বেড়াল রাত বিরেতে হঠাৎ জ্যান্ত হয়, বুঝলেন তো? ওর কথা শুনে হেসে ফেললুম। বলো কি হে, হ্যাঁ? নকল বেড়াল জ্যান্ত হয়? তোমার মন্তরের এত জোর? সে চোখ টিপে বলল, হাসবেন না বাবু, হাসবেন না। খোকাবাবুকে বলবেন যেন সাবধানে রাখে। ডন আমার হাত থেকে বেড়ালটা কেড়ে নিয়ে হাঁটতে শুরু করলো। পথে যেতে যেতে বললুম, ডন, লোকটা তোকে রাম ঠকানো ঠকিয়েছে জানিস। আমার মনে হলো ছেঁড়া তোয়ালেতে কালো রং মাখিয়ে ভেতরে স্পঞ্জ ঠেসে বেড়ালটা তৈরি করেছে। গোঁফ আর চোখ দুটো প্লাস্টিকের না হয়ে যায় না, মুখে একটু লালচে রং মাখিয়ে দিয়েছে, ব্যাস। ডন আমার কথায় কান দিল না। হঠাৎ আমাকে ফেলে দৌড়তে শুরু করলো। ওর পেছনে আমাকে দৌড়তে দেখে লোকেরা কি ভেবে হয়তো হইচই বাঁধাবে, তাই ধীরে সুস্থেই হাঁটছিলুম। বাড়ি ফিরে দেখি ডন বেড়ালটাকে দুধ খাওয়াবে বলে রান্নাঘরের দরজায় প্রায় কান্নাকাটি জুড়ে দিয়েছে। বললুম, কি রে, তুই ওটাকে দুধ খাওয়ানোর জন্য অমন দৌড়ে চলে এলি? বোকা ছেলে, নকল বেড়াল কি দুধ খেতে পারে? দিদি রেগে গেল আমার ওপর। তুই যত নষ্টের গোড়া, তোর পাল্লায় পড়ে গোল্লায় যেতে বসেছে। না পড়াশুনো না কিছু, যা বায়না ধরবে তা মেটানো চাই। যেমন গুণধর মামা তেমনি গুণধর ভাগ্নে। বললুম, যা বাবা, আমি কি করলুম? করলুম মানে, হ্যাঁ? বেড়াল কেনার কথা তুই ওর মাথায় ঢুকিয়েছিস। বেগতিক দেখে বললুম, ঠিক আছে, তা দাও না একটুখানি দুধ। পাথরের গণেশ যদি দুধ খেতে পারে। দিদি অমনি কপালে হাত ঠেকিয়ে নম করে বলল, এই সন্ধেবেলা দেবদেবতার নামে যাতা বলবি নে বলে দিচ্ছি। উফ, আমি স্বচক্ষে দেখে এসেছিলুম, তা কি জানিস? তারপরে বিচ্ছু ছেলের চিমটি খেয়ে উহ করে উঠল এবং করুণ মুখে বলল, লক্ষ্মী সোনা, অমন করে না, ছাড় ছাড়। উফ, দিচ্ছি বাবা, দিচ্ছি। ডনের দিদি আমার ভাগ্নি পিঙ্কি তার পড়ার ঘর থেকে বেরিয়ে বলল, মাথায় দুটো চাঁটি লাগাতে পারছো না মা? যখনই পড়তে বসবো তখনই বাঁদরের বাঁদরামি শুরু হবে। ডন মাকে ছেড়ে দিয়ে ফিক করে হেসে বলল, হে হে, বাঁদর না দিদি, বেড়াল। যেমন তেমন বেড়াল নয়, সাধু বাবার মন তোর পড়া বেড়াল। পিঙ্কি চোখ পাকিয়ে বলল, দাঁড়া, বাবাকে আসতে দে, তারপর দেখাচ্ছি মজা। ডন বেড়ালটা তার দিকে ছুঁড়ে দেওয়ার ভঙ্গি করতেই সে চোখের পলকে ঘরে ঢুকে দরজা এঁটে দিল। পিঙ্কি বেড়ালকে বড্ড ভয় পায়। দিদি রান্নাঘর থেকে একটা ছোট্ট বাটিতে একটুখানি দুধ নিয়ে বেরুলো। বলল, এই নে, তোর বেড়ালকে দুধ খেতে দিয়ে মামার কাছে পড়তে বস। তোর বাবা বাড়ি ফিরে যদি দেখেন এখনও তুই পড়তে বসিসনি, তাহলে তোর বেড়ালের অবস্থা কি হবে তা তো বুঝতেই পারছিস। ডন লক্ষ্মী ছেলের মতো এক হাতে সেই কালো বেড়াল আর অন্য হাতে দুধের বাটি নিয়ে সোজা আমার ঘরে গিয়ে ঢুকল। তারপর বলল, মামা, আলো জ্বেলে দাও। সুইচ টিপে আলো জ্বেলে দিলুম। ডন বেড়ালটাকে মেঝের কোণে বসিয়ে তার মুখের কাছে দুধের বাটিটা রাখল। বললুম, ঠিক আছে, বেড়ালটার খিদে পেলে দুধ খেয়ে নেবে। আয়, তুই পড়তে বস। ডন আমার বিছানায় বসে পড়াশুনো করে। আমি চেয়ার টেনে তার কাছাকাছি বসে তাকে পড়াই। আজ সে এমনভাবে বসলো যেন বেড়ালটাকে সে দেখতে পায়। আমাকেও চেয়ারটা একটু সরাতে হলো। বুঝতে পারছিলুম ডনের মন বেড়ালটার দিকেই পড়ে আছে, কিন্তু আমার অবস্থাও তাই। যতবার ঘুরে বেড়ালটার দিকে তাকাচ্ছি কেন যেন অস্বস্তি হচ্ছে। দোকানদারটার কথা মনে পড়ে যাচ্ছে কেবলই। সেই সঙ্গে কালো রঙের অবিকল জ্যান্ত চেহারার বেড়ালটার উজ্জ্বল চোখ দুটো হিংস্রভাবে যেন আমাকেই দেখছে।
মনে হচ্ছে এখনই বুঝি ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। কিছুক্ষণ পর ডন বলল, দুধ খেলো নাকি দেখে আসি মামা। বললুম, খিদে পেলেই খাবে, তুই ও নিয়ে ভাবিস নে। না মামা, এতক্ষণে ওর খিদে পেয়েছে, মা একটুখানি দুধ দিল যে, ওইটুকু দুধে কি ওর পেট ভরে? একটু ঝুঁকে দুধের বাটি দেখে নিয়ে বললুম, না রে, এখনো খাইনি, বরং এক কাজ করা যাক, ওর মুখটা দুধের বাটিতে গুঁজে দিই, তাহলে লোভের চোটে দুধটুকু খেয়ে ফেলবে। ডন একটু ভেবে নিয়ে বলল, তুমি কিছু জানো না মামা, বেড়াল জিভ দিয়ে চেটে দুধ খায়, ভোঁদার পিসিমার হুলোকে দুধ খেতে দেখিনি বুঝি? ঠিক এই সময় আচমকা লোডশেডিং হয়ে গেল। ডন ব্যস্তভাবে বলল, মামা, শিগগির মোম জ্বালো। টেবিলের ড্রয়ার থেকে মোমবাতি খুঁজে বের করলুম। তারপর দেশলাই জেলে মোমবাতিটা সবে ধরিয়েছি। ডন এক লাফে বিছানা থেকে মেঝে নেমে চেঁচিয়ে উঠল, মামা, মামা, হ্যাঁ, আমার বেড়াল কই? মোমবাতির আবঝা আলোতে কালো বেড়ালটা দেখতে পেলুম না। দুধের বাটি যেমনকার তেমনি রাখা আছে। ঝটপট বিছানায় বালিশের পাশে রাখা টর্চ বের করে সুইচ টিপলুম। এক পলকের জন্য চোখে পড়ল এই মাত্র একটা কালো বেড়ালের লেজ দরজার বাইরে অন্ধকারে মিশে গেল। ততক্ষণে ডন চেঁচামেচি জুড়ে দিয়েছে। দিদি লণ্ঠন হাতে রান্নাঘরের বারান্দা থেকে জিজ্ঞেস করছে, কি হলো? হ্যাঁ, কি হলো? চেঁচাচ্ছিস কেন? আমি টর্চ জেলে বারান্দায় গেলুম। তারপর দেখতে পেলুম বেড়ালটাকে বারান্দায় একটা থামের কাছে বসে আছে। চোখ দুটো টর্চের আলোয় আরও হিংস্র দেখাচ্ছে। থমকে দাঁড়িয়ে তাকে দেখতে থাকলুম। ডন কিন্তু একটুও ভয় পেল না। ছুটে গিয়ে বেড়ালটাকে তুলে নিয়ে এলো। তারপর তার পিঠে হাত বুলিয়ে বলল, বুঝলে মামা, ওইটুকু দুধ দেখে রাগ হয়েছে, তাই রাগ করে পালিয়ে যাচ্ছিল। সে ঘরে ঢুকে দুধের বাটিটা নিয়ে রান্নাঘরের দিকে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলুম। বেড়ালটা তো জ্যান্ত বেড়াল নয় যে অমন করে ঘর থেকে বেরিয়ে আসবে। এ তো একটা অসম্ভব ব্যাপার। অথচ আমি তার লেজের ডগা দেখেছি দরজার বাইরে। নাকি আমার চোখের ভুল? ঠিক আছে, কিন্তু বেড়ালটাকে বাইরে নিয়ে গেল কে? লোডশেডিংয়ের সুযোগে এ কাজ কেউ করতেই পারে, কিন্তু কে করবে? পিঙ্কি কালো বেড়ালকে ভীষণ ভয় পায়। দিদি ওদিকে রান্নাঘরে লণ্ঠন জ্বালতে ব্যস্ত ছিল। তাছাড়া দুরন্ত ছেলে ডনের বেড়াল নিয়ে তার মজা করার সাহসী নেই। ছেলের প্রতি দিদির অবশ্য মায়া মমতা বেশি, তাই তাকে প্রশ্রয় দেয়। ডনের বাবা খুব রাশভারী মানুষ। এখন তিনি অফিসার্স ক্লাবে আড্ডা দিচ্ছেন। বাড়ি ফিরতে রাত 9টা বেজে যাবে। বাড়ির কাজের লোক মন্টু ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে গেছে। কাজেই বাইরের কেউ কখনো বেড়ালটাকে ঘর থেকে বাইরে নিয়ে যায়নি। সন্ন্যাসী চেহারার দোকানদার বলেছিল মন্তর পড়া বেড়াল, চোখে চোখে রাখবেন, রাত বিরেতে হঠাৎ জ্যান্ত হয়। ভ্যাট, ওসব গাঁজাখুরি কথা। কিন্তু ধাঁধাটা যে থেকে গেল, সেই সঙ্গে অস্বস্তিও বেড়ে গেল। রাত্রিরে ডন শোয় পিঙ্কির কাছে, কিন্তু পিঙ্কি সে রাতে ডনকে কিছুতেই কালো বেড়াল নিয়ে শুতে দেবে না। অগত্যা দিদি ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে আমার ঘরেই শুতে পাঠিয়েছিল। ডন আমার পাশে শুয়ে চাপা গলায় বলল, মা আমার বিড়ালের জন্য অনেকটা দুধ দিয়েছে মামা, দেখবে আর ও পালাবে না। রাত্রিরে ওর আরও খিদে পাবে তো, পেট ভরে গেলে তখন ঘুমিয়ে পড়বে। আচ্ছা মামা, ওর একটা সুন্দর নাম বলো না। বললুম, কালু রাখতে পারিস, কিংবা কালুয়া, নাকি কাল্লু রাখবি? ভ্যাট, ওসব বিচ্ছিরি নাম। একটা ইংরেজি নাম বলো তো মামা। ব্ল্যাকি? না না, সুন্দর নাম বলো।
এখন কিছু মাথায় আসছে না, কাল রাখবো খন, ঘুমিয়ে পড়। ডন একটু ঘুম কাতুরে ছেলে, কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। কিন্তু অস্বস্তিতে আমার ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল বেড়ালটা যদি আবার কিছু করে বসে, যদি চুপি চুপি মশারির ভেতরে ঢুকে আমার গলায় কামড় বসায়। ডনের দিকে যেন ওর দৃষ্টি নেই, ব্যাটার ছেলের শুধু আমার দিকে চোখ। আর কি হিংস্র ওর চাউনি। টর্চটা মাথার পাশে রেখে দিয়েছিলুম, একটু শব্দ শুনলেই টর্চ জ্বালাবো। তারপর যদি সত্যিই ওই হতচ্ছাড়া বেড়ালটা কোনো কাণ্ড বাধায়, ওকে লাঠি পেটা করব। আগে ভাগে তাই মন্টুর লাঠিটা এনে এ ঘরে বিছানার পাশে দেওয়ালে ঠেস দিয়ে রেখেছিলুম। তারপর কখন ঘুমিয়ে গেছি। সেই ঘুম হঠাৎ কেন ভেঙে গেল তা জানি না। রাস্তার দিকের জানালা বন্ধ ছিল, শুধু বাড়ির ভেতরের দিকের একটা জানালা খোলা ছিল। ভেতরের বারান্দায় সারা রাত একটা 40 ওয়াটের বাল্ব জ্বলে। মশারির ভেতর থেকে সেই আলোটা আবঝা দেখা যায়। কিন্তু ঘুম ভেঙে দেখি ঘুটঘুটে অন্ধকার, ফ্যানের শব্দ শোনা যাচ্ছে না, তার মানে লোডশেডিং। তারপর কানে এলো বৃষ্টির শব্দ। বুঝতে পারলুম ভ্যাপসা গরমের জন্যই ঘুম ভেঙে গেছে। তারপরই মনে পড়ে গেল বেড়ালটার কথা। অমনি মশারির একটা পাশ একটুখানি তুলে টর্চ জ্বাললুম। কিন্তু কি আশ্চর্য, বেড়ালটাকে দেখতে পেলুম না। অস্বীকার করছি না, সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা ধড়াস করে উঠেছিল। এদিকের দুধের বাটিটা তেমনি রাখা আছে। মাথা বের করে টর্চের আলো ফেলে দেখলুম বাটিতে একটুও দুধ নেই। দেখা মাত্র আতঙ্কে টর্চের সুইচ থেকে আঙুল সরে গেল। আবার ঘন অন্ধকারে ঘর ভরে গেল। বৃষ্টিটা ক্রমশ বেড়েই যাচ্ছে। মশারির ভেতর মাথা ঢুকিয়ে নিয়ে কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে চুপচাপ শুয়ে রইলুম। মন্টুর লাঠিটা কি কাজে লাগাবো ভেবেই পেলুম না। কতক্ষণ নিঃসার অবস্থায় শুয়ে থাকার পর হঠাৎ মরিয়া হয়ে উঠে বসলুম। ডনের ঘুম ভাঙানো যাবে না, তাছাড়া ওকে জাগিয়েই বা কি হবে। যদি বা ওকে জাগানো যায়, বেড়াল নেই শুনেই ও চেঁচামেচি শুরু করবে। সাবধানে মশারি থেকে বেরিয়ে টর্চ জেলে মন্টুর লাঠিটা নিলুম। তারপর ঘরের ভেতরে চেয়ার টেবিল খাট এবং বাইরের র্যাকের তলায় আলো ফেলে বেড়ালটা খুঁজে দেখলুম। কোথাও বেড়ালটা লুকিয়ে নেই। তাহলে কি ভুতুড়ে কালো বেড়ালটা রাত দুপুরে সত্যি জ্যান্ত হয়ে দুধ সাবার করে পালিয়ে গিয়েছে? দরজা খুলে বেরুতে সাহস হচ্ছিল না। খোলা জানালাটার কাছে গিয়ে বাইরে টর্চের আলো ফেললুম। বৃষ্টিটা এবার জোরালো হয়েছে। বৃষ্টির ছাঁটে বারান্দা ভিজে গিয়েছে। জ্যান্ত বেড়াল জলকে বেজায় ভয় পায়, কিন্তু এই বেড়ালটা তো ভুতুড়ে, কাজেই তার কথা আলাদা। এতক্ষণে বিদ্যুৎ ঝিলিক দিল। তারপর শুরু হলো মেঘের গর্জন। তার কিছু করার নেই, টর্চের আলো ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। যদি আচমকা ভুতুড়ে কালো বেড়ালটা পেছন থেকে আমার উপর ঝাঁপিয়ে পড়ে, কথাটা ভাবা মাত্র সব সাহস উবে গেল। ঝটপট মশারির ভেতর ঢুকে পড়লুম। লাঠিটা এবার বিছানায় আমার পাশেই রেখে দিলুম। আতঙ্কে আমার ঘুম আসতে চাইছিল না। বৃষ্টির জন্য ভ্যাপসা গরমটা অবশ্য আর ছিল না। দিদির ডাকাডাকিতে চোখ খুলে দেখি ভোর হয়ে গেছে। ডন তখনও বেঘরে ঘুমুচ্ছে। সাড়া দিয়ে বললুম, কি হয়েছে? জানালার ওধার থেকে দিদি খাপ্পা মেজাজে বলল, এসব তোরই কীর্তি। ডনের মাথায় যত দুষ্টু বুদ্ধি তুই জোগাচ্ছিস। মশারি থেকে বেরিয়ে বললুম, আহা, হয়েছেটা কি বলবে তো? দিদি বলল, পিঙ্কি কালো বেড়ালকে ভয় পায়, তাই তোরা মামা ভাগ্নে মিলে রাত্রিরে কখন খেলনা বেড়ালটাকে পিঙ্কির ঘরের দরজার সামনে রেখে এসেছিস। হ্যাঁ, দরজা খুলেই পিঙ্কি ভয় পেয়ে কেঁদে কেটে অস্থির। বলে দিদি বাঁ হাতে সেই কালো বেড়ালটা জানালা গলিয়ে ভেতরে ছুঁড়ে দিল। তারপর গজগজ করতে করতে চলে গেল। অবাক হয়ে দেখলুম সেই বেড়ালটাই বটে। টেবিলের পায়ার কাছে 4 ঠ্যাং তুলে আছড়ে পড়েছে। দিদি ওটাকে রাগের চোটে এত জোরে ছুঁড়েছে যে বেচারার পেট ফেঁসে গিয়েছে এবং ভেতরে ঠাসা কয়েক টুকরো স্পঞ্জ বেরিয়ে পড়েছে।
দিনের বেলায় আর ভয় পাওয়ার কিছু নেই। ডন জেগে ওঠার আগেই কালো বেড়ালটাকে তুলে নিয়ে ফাটা জায়গায় স্পঞ্জের টুকরোগুলো ঠেসে ঠিকঠাক করে দিলুম। লক্ষ্য করলুম পেটটা কালো সুতো দিয়ে সেলাই করা ছিল। সেই সুতো টেনে কোনো রকমে গিট দিয়ে রাখলুম। তারপর বেড়ালটাকে দুধের বাটির কাছে আগের মতো বসিয়ে দিলুম। কিন্তু প্রশ্ন হলো, বেড়ালটা এ ঘর থেকে পিঙ্কির ঘরের দরজার সামনে গেল কি করে, আর বাটির দুধই বা কে খেলো? মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলুম না। একটু পরে ডনকে ঘুম থেকে জাগিয়ে বললুম, তোর বেড়াল খিদের চোটে সবটুকু দুধ সাবার করেছে। ডন ধর্মর করে উঠে মশারি থেকে বেরিয়ে এলো। তারপর আহ্লাদে আটখানা হয়ে বেড়ালটাকে খুব আদর করতে থাকলো। বলল, মামা, আজই কিন্তু একটা ভালো ইংরেজি নাম চাই, নইলে কি হবে বুঝতে পারছো তো? আনমনে বললুম, ডিকশনারি খুঁজে ভালো একটা নাম দেব, তুই ভাবিস নে। সেদিন ছিল সোমবার। আমি গেলুম অফিসে, ডন গেল স্কুলে। বেড়ালটা আমার ঘরে রেখে গিয়েছিল ডন। বাটিতে যথারীতি দুধও রেখেছিল সে। অফিস থেকে আমার ফিরতে 5:30 বেজে গিয়েছিল। ফিরে এসে দেখি ডন প্রচণ্ড হইচই বাঁধিয়েছে। দিদি ছেলেকে সামলাতে পারছে না। ব্যাপার কি? পিঙ্কি আমাকে দেখে হাসতে হাসতে বলল, জানো মামা কি হয়েছে? একটু আগে ভোঁদার পিসিমা এসেছিলেন। ডনের বেড়ালটা নাকি কখন ওদের বাড়ি গিয়ে ওর হুলোর সঙ্গে ভাব জমাতে চেয়েছিল, আর হুলো অমনি ডনের বেড়ালটাকে কামড়ে ধরে আছাড় মেরেছে। তারপর নখের আঁচড়ে ফালা ফালা করে ফেলেছে। ওই দেখো না মামা, উঠোনে পড়ে আছে। উঠোনের কোণে কালো একটা নেতার মতো জিনিস দেখতে পেলুম। শুধু মুন্ডুটা ঠিকঠাক আছে এই মাত্র। ডনকে কিছু বলার আগে ঘরে ঢুকে দুধের বাটিটা দেখতে গেলুম। আশ্চর্য ব্যাপার, বাটিতে এক ফোঁটা দুধ নেই। বাটিটা অবশ্য কাত হয়ে পড়ে আছে, কিন্তু মেঝেতে দুধের কোনো চিহ্ন নেই। হঠাৎ মনে হলো, ভোঁদার পিসিমার হুলো বেড়ালটাই কি কাল সন্ধ্যায় এ ঘরে এসে দুধ সাবার করার পর ডনের বেড়ালটাকে বারান্দায় রেখে গিয়েছিল? হুলোই কি আজ দিনের বেলায় আবার এসে? না, ভোঁদাদের বাড়ি এ বাড়ি থেকে 2 বাড়ির পরে। হুলোর গায়ে এত জোর নেই যে একটা খেলনার বেড়াল অত দূরে বয়ে নিয়ে যাবে। তাছাড়া হুলো এ বাড়িতে এসে উৎপাত করত বলে মন্টু একটা ফাঁদ পেতেছিল, এবং সেই ফাঁদে হুলোর লেজের ডগা আটকে গিয়েছিল। শেষ পর্যন্ত লেজের ডগাটুকু ফেলে হুলো প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর থেকে এ বাড়িতে আর তাকে দেখা যায় না। কাজেই রহস্যটা থেকেই যাচ্ছে। কিছুক্ষণ পরে ডনের তাগিদে কালো বেড়ালের সেই ছেঁড়া খোঁড়া মরাটা নিয়ে আবার রথের মেলায় যেতে হলো। কিন্তু সন্ন্যাসী চেহারার সেই দোকানদার তার দোকান গুটিয়ে চলে গেছে। রাগ করে ডন কালো বেড়ালের মরাটা ঝিলের জলে ছুঁড়ে ফেলে বলল, মন্টুটা আসুক, তারপর হুলোকে ফাঁদে আটকে মুন্ডু কেটে বলি দেব। ওকে আশ্বাস দিয়ে বললুম, হ্যাঁ, হুলোটাই তোর বেড়ালটাকে মেরে ফেলেছে। কথাটা বললুম বটে, তবে ধন্দটা মনে থেকেই গেল, আজও থেকে গিয়েছে।